This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেশের JB9 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। এখন সময় ঠিক দুপুর দুটো মানে আপনারা জানেন সময় এখন ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতেই যে খবরের দিকে এবার নজর রাখবো, SIR শুনানিতে BLA2দের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, বন্ধ শুনানি ক্যাম্প। এই ঘটনা চুঁচুড়ায় শুনানি ক্যাম্প বন্ধ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। BLA2দের না রাখলে বন্ধ থাকবে শুনানি, এই দাবি করেন শাসক নেতা। বেলা 12টায় শুরুর কথা থাকলেও শুরু করা যায়নি এই শুনানি। হিয়ারিংয়ে আসা ভোটাররা প্রতিবাদ জানান, শাসক নেতাদের ভূমিকায় ক্ষোভ জানান তারা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনা চুঁচুড়ার SIR শুনানিতে BLA2দের ঢুকতে বাধা, বন্ধ শুনানি ক্যাম্প। চুঁচুড়ায় শুনানি ক্যাম্প বন্ধ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কি বলেছিলেন তিনি আমাদেরকে এই ফোনে শোনাবো। BLA2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি BLA2রা থাকবে, আর BLA2রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে BLA2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। কথা বলবো আশিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। আশিক, বেলা 12টায় শুরুর কথা ছিল হিয়ারিং, এখন কি পরিস্থিতি আমি একটু জানার চেষ্টা করব, কারণ তিনি বললেন যে তিনি শুনানি হিয়ারিং বন্ধ করে দিয়েছেন। এখন কি অবস্থা, এখন কি ছবি? দেখো, বেলা 12টায় চুঁচুড়া মগরা ব্লকের এই যে জায়গা, সেখানে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় শুনানি হয়নি। চুঁচুড়ার বিধায়ক তিনি এসে বন্ধ করে দেন। তবে ঘন্টাখানেক পরে প্রায় 1টা নাগাদ সেই শুনানি শুরু হয় এবং এই মুহূর্তে কিন্তু শুনানি চলছে। একে একে মানুষজন কিন্তু ভিতরে ঢুকছেন এবং তারা যে শুনানি প্রক্রিয়া, সেই শুনানি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে চুঁচুড়ার বিধায়ক তার যেটা দাবি, যে এই যে শুনানি প্রক্রিয়া, সেই শুনানি প্রক্রিয়ায় BLA2 যারা রয়েছেন তাদেরকে থাকতে দিতে হবে, যেমনটা তারা BLOদের সঙ্গে এর আগেও SIR এর কাজে যুক্ত ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশে BLA2 যারা রয়েছেন তাদেরকে এই যে হিয়ারিং প্রক্রিয়া, সেখানে উপস্থিত থাকতে মানা করা হয়েছে। এবং সেই নিয়েই কিন্তু গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেখানে BLA2দের ঢুকতে দেওয়া হবে না, সেখানে আপনারা যাবেন, গিয়ে দরকার পড়লে চেয়ার নিয়ে বসবেন। ঠিক সেই মতোই কিন্তু অসিত মজুমদার তিনি এই যে দেখো, এই মুহূর্তে কিন্তু যে প্রক্রিয়া হিয়ারিং এর, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বহু মানুষ কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, যে বহু মানুষ তারা সকাল থেকে উপস্থিত ছিলেন, তারা উপস্থিত হয়ে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সামিল হয়েছিলেন। কিন্তু শুনানি বন্ধ হয়ে যাওয়ায় তারা অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন, অনেকেই প্রশ্ন করতে থাকেন যে কেন বন্ধ রয়েছে। BLA2দের ঢুকতে বাধা দেওয়া এই সমস্যা, হয়তো BLA2দের কি ঢুকতে দেওয়া হচ্ছে এখন, আর থাকছে নাকি তারা ভেতরে? দেখো, BLA2 যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে নেই। যে এখানকার ভিডিও রয়েছেন রাজীব পোদ্দার, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। এবং অসিত মজুমদার তিনি যখন এখান থেকে চলে যান, তিনি তখন জানান আজকে মানবিকতার খাতিরে তিনি এই যে হিয়ারিং এর প্রক্রিয়া, সেটাকে সম্পূর্ণ করার জন্য তিনি শুনানিতে স্বচ্ছতা আনতে BLA2দের রাখতে হবে, এই দাবি ছিল অসিত মজুমদারের। তার বক্তব্য শুনুন। স্বচ্ছতা যদি আনতে হয়, BLA2দের রাখতে হবে। BLA2দের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে BLA2রা থাকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার আছে, আমরা চলে যাব, আমাদের কিছু বলার নেই। কিন্তু BLA2রা থাকবে না, হিয়ারিং হবে, মানুষের নাম হবে, বাদ হবে নাম, একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। এটা নির্বাচন কমিশনের জমিদারি, এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না।
আমরা হিয়ারিং বন্ধ করেছি। লিখে না দেওয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। বক্তব্য শুনলেন আপনারা। এরপর স্বাভাবিকভাবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। কে কি বলছেন শুনুন। রাষ্ট্রপতি শাসন দরকার, কিন্তু আমি বিশ্বাস করি না এত বড় ধৃষ্টতা হবে। ও নিজের বুদ্ধিতেই কাজটা করবে, নিজের বুদ্ধিতে টাকা পয়সা দুর্নীতি করে, পুরসভার টাকা ঝাড়ে, এইসব করে, সব অনেক কিছু করে। কিন্তু ও পুরসভার এই এসআইআর হওয়া কাজ হচ্ছে এরম জায়গায়, হিয়ারিং হচ্ছে এরম জায়গায়, ভাঙচুর নিজের বুদ্ধিতে করবে, এটা যাই হোক বা বন্ধ করে দেবে। এতটা বড় বাপের বেটা ও নয়। এটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে প্রথম রাত্রে বেড়াল মারবে না 15 দিন পরে গিয়ে তুমি ডাকবে, সেন্ট্রাল ফোর্স ডাকবে, সেটা নির্বাচন কমিশনকে বলতে হবে। মানুষ ভাবতে শুরু করছে নির্বাচন কমিশনের ওপর যদি এই ধরনের আক্রমণ হয়, তাহলে এই নির্বাচন কমিশন কেমন করে সুষ্ঠু নির্বাচন করবেন, এটা কিন্তু মানুষ ভাবছে। ওষুধটা একদম গোড়ায় গিয়ে দিতে হবে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। চুচুড়ার এই যে ঘটনা, সেই ঘটনা হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন। 1 ঘন্টা পর হিয়ারিং শুরু হয়, সেই খবরও আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এসআইআর এর শুনানিতে থাকতে পারবে না বিএলএ 2রা, গাইডলাইনের কথা উল্লেখ করে হুগলির জেলা শাসককে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। আমরা এনে আরো ডিটেলসে জানবো, তবে তার আগে আপনাদের আরো একবার জানাই চুচুড়ার এই যে ঘটনা, চুচুড়ার ঘটনা আপনারা জানেন, সেখানে বিএলএ 2দের ঢুকতে দেয়া হয়নি বলে শুনানি বন্ধ ছিল এবং 1 ঘন্টা পর সেই হিয়ারিং শুরু হয়। এসআইআর এর শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা, গাইডলাইনের কথা উল্লেখ করে হুগলির জেলা শাসককে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, যে বিএলএ 2রা সেই শুনানিতে থাকতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে এই যে এতক্ষণ ধরে শুনানি বন্ধ ছিল, তারপর হিয়ারিং শুরু হলো, ঠিক কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কি রয়েছে গাইডলাইনে? দেখো সম্প্রতি প্রথম দিন যখন হিয়ারিং শুরু তার ঠিক একদিন আগেই কমিশন এটা স্পষ্ট করে দেয় যে কারা হিয়ারিং সেন্টারের মধ্যে থাকতে পারবেন। সেখানে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এরা থাকতে পারবেন, বিএলও থাকতে পারবেন, কিন্তু বাদবাকি বিএলএ যত এজেন্ট বা রাজনৈতিক নেতৃত্ব কেউ ওই সেন্টারে প্রবেশ করতে পারবেন না। সাধারণভাবে আমরা নির্বাচনের সময় যেরকমটা দেখি যে নির্বাচনের একেবারে যে জায়গায় নির্বাচন হচ্ছে সেই কেন্দ্রে বুথে কারা থাকতে পারবেন সেটা নিয়ে আগে থেকেই একটা নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে শুনানির আগে এই নির্দেশিকা স্পষ্ট করেছিল কমিশন, অথচ আজকের হিয়ারিং যখন 3 দিনের মধ্যে পড়ছে তখন যেভাবে বিভিন্ন জায়গায় বিএলএ 2 থাকতে হবে, বিএলএ 2কে রাখতে হবে, এই নিয়ে একটা বিক্ষোভ বিভিন্ন দিকে হচ্ছে। সেখানে তারপর চুচুড়ায় যেরকম অশান্তি খবর সামনে এসছে, তারপর নির্বাচন কমিশন থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইসিআই এর যে গাইডলাইন রয়েছে সেই নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কোনো বিএলএ 2 থাকতে পারবেন না। ফলে সেখানে জেলা শাসককে দ্রুত কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা বিএলএ 2কে বাইরে রেখে এখন বিভিন্ন জায়গায় আজকের আমরা দেখেছি যখন মগরাহাটে সেখানকার উস্তির মতো জায়গায় যখন বিশেষ অবজারভার আর গেছিলেন মুরুগান, তাকেও বিক্ষোভের শিকার হতে হয়, সেখানকার মানুষ তাকে ধরে বিক্ষোভ করেন। এই সমস্ত জায়গায় এই নির্দেশিকার কথাগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে কারা থাকতে পারবেন এবং কারা থাকতে পারবেন না। সেখানে কিন্তু আরেকবার বলে দেওয়া হয়েছে কোনোভাবেই এজেন্টরা থাকতে পারবেন না, যাতে পরবর্তী সময় এই ভোটারদের প্রভাবিত করার বিষয়টি থাকতে পারে। সেই কারণেই আপাতত এদেরকে এই বিএলএ এজেন্ট যারা রয়েছে তাদেরকে বাইরে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। আমরা একবার শুনবো, এদিকে হিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে, আপনারা শুনলেন, আর অসিত মজুমদার তিনি সেই জায়গা ছাড়ার আগে আবার কি বলছেন একবার শোনাই তার বক্তব্য। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি এবং বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। কালকে অভিষেক বলার পর আজকে আপনি এসেছেন নাকি? এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আমাদের দলের সাধারণ সম্পাদক, অতএব তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি একজন দলের সৈনিক হিসাবে পালন করব। যদি লিখিত না পাই
আবার কাল থেকে এজিটেশন হবে। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, ভাটপাড়ার দিকে নজর রাখা যাক। সেখানে কি হচ্ছে, সেখানেও এসআইআর শুনানি ক্যাম্পে তদারকি ভাইস চেয়ারম্যানের আর তার সঙ্গী BLA 2। শুনানিতে কেন থাকা যাবে না এই প্রশ্ন তুলে ইআরওকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের। অর্ডার থাকবে তো, ওনারা যেটা বলছে ভারবালি, তো ভারবালির তো কোনো মান্যতা হয় না। আপনার বিএলও আমার BLA 2 কে নিয়ে বুঝতে বুঝতে গেছে। আপনি কি তদারকি করছেন? হ্যাঁ? আপনি কি ভেতরে ঢুকলেন কেন? এই যে বললাম আমি তো পাশের বুথে BLA 2, আমার এই বুথে BLA 2 কে নিয়ে ওনার সমস্যা তৈরি হচ্ছে, ওই জন্যই আসছে। তা আপনি ভেতরে ঢুকতে পারেন না। সমস্যা সমাধানের জন্য BLA 2 কে বসতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন আমরা ঢুকতে পারি না, আবার এটাও ঠিক BLA 2 কে বাইরে বার করে দিতে পারে না, সেটাও বলুন। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অনন্ত থেকে গোটা ঘটনা আরো একবার বিবরণ নেব এবং তার পাশাপাশি অনন্ত থেকে জানতে চাইবো, অনন্ত শুনানি কেন্দ্র সেখানেও এই তৃণমূল নেতাদের তদারকি চলছে? একদম শুনানি কেন্দ্রে ঘোট ভাইস চেয়ারম্যান তিনি যাচ্ছেন। দেখো তিনি গিয়ে ইয়ারোর সাথে তিনি কথা বলছেন, সেখানে চ্যালেঞ্জ করছেন নির্বাচন কমিশনারকে এই বুথে বসে দাঁড়িয়েই। দেখো আমি একটা অন্য বুথে আছি, সন্ধ্যা হাই স্কুল, জগদ্দল বিধানসভা 96 নম্বর পার্ট। এখানেও কিন্তু সেই ভাইস চেয়ারম্যান এসেছিলেন, যেই আমাদের ক্যামেরা দেখেছেন তিনি সোজা এখান থেকে চলে গেছেন। কিন্তু আমি জানি যে এইখানে দেখো এখানে অনেক বয়স্ক লোক এসেছেন, যারা অনেকক্ষণ তারা দাঁড়িয়ে আছেন। 96 পার্টের জগদ্দল বিধানসভা, অনেকে গালে হাত দিয়ে বসে আছেন, কখন ডাক পাবেন। বয়স্করা 90 বছর 85 বছরের বৃদ্ধ তারা এসছেন। তাদের একটাই হচ্ছে আশঙ্কা যে যদি তাদের নাম বাদ যায়, সেই জন্য বাড়িতে আর অপেক্ষা নয়, সোজাসুজি এখানেই চলে আসো। দেখো আমি একজন BLO 2-কে দেখাচ্ছি, এই BLO 2 এখানে আপনার উপস্থিতি কেন? আমার এখানে উপস্থিতি না, আমার বাড়ির লোকের হেয়ারিং আছে, সেই জন্য আমি সঙ্গে এসেছি। আপনি কেন আসেন? আপনাকে তো ডাকেনি। না না, বাড়ির লোক আসলে আমি আসবো না। সকাল থেকেই আছে, আমার বাড়ির লোকের হেয়ারিং এখনো কমপ্লিট হয়নি। আরে আপনি তো BLO 2 কেন আসবেন? আপনি আপনি কি করে জানেন? আপনি আমাকে জানেন BLA 2 বলে? হ্যাঁ আমি জানি আপনি BLO 2। কি করে জানেন আপনি? BLO 2 না চ্যালেঞ্জ করুন। আমি তো BLA 2 নই, আমি আমার বাড়ির লোকের সাথে এসেছি। না না আপনি BLO 2। না না, কখনোই না। BLO 2 আপনি কি করে জানলেন? আপনি তো BLO 2, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। না না, আপনি চ্যালেঞ্জ করতে পারেন না। আপনার হাতে পেন রয়েছে, কি লিখছেন বলুন? সাবমিট হয়নি। না না আপনি BLO 2 তো আপনি কেন? আবার BLO 2 BLO 3টা বড় কথা না, আমার বাড়ির লোকের এখনো হয়, ফর্ম জমা হয়। আপনি আসবেন কেন? তো আমার বাড়ির লোক আসলে আমি আসবো না? নির্বাচন কমিশন আপনাদের আসতে না করেছে। ইলেকশন কমিশন বলেছে বাড়ির লোক সে আসবে। ইলেকশন কমিশন বলেছে বাড়ির লোক আসতে পারে না। সে আসবে। হ্যাঁ বাড়ির লোক আসে। আপনি BLO 2। না না না, আপনি ভুল কথা বলছেন। না 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 আপনি ভুল কথা বলছেন। না না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন। BLO 2 আপনি হাতে হাতে দেখালাম, চ্যালেঞ্জ দিচ্ছি TV9 বাংলায়। ইনি BLO 2 96 নম্বর বুথে আছেন জগদ্দল বিধানসভার, এবং ভিড় রয়েছে প্রচুর। সরাসরি দেখাচ্ছি একটু আগে যে এইখানে তিনি BLO 2 তিনি তদারকি করছেন। এইভাবে বেশ কিছু জগদ্দলের বুথে আমরা তদারকি করতে দেখেছি ভাটপাড়ার বিধানসভা এলাকায় 2 নম্বর পার্টে। তবে এই তদারকি যে এই যে নির্বাচন কমিশন বলছেন, যে বারবারই বলছেন এখানে BLO 2-দের ঢোকা নিষেধ, কড়া নির্দেশ জারি করেছেন, কিন্তু দেখো এখানে কোনো পুলিশ প্রশাসনেরও দেখা নেই। ইয়ারও ভিতরে আছেন। শুনানি কেন্দ্রে উপপ্রধান কি করছে, কেন যাচ্ছে? একদম উপপ্রধান তিনি বলছেন, চ্যালেঞ্জ করছেন। উপপ্রধান দেবজ্যোতি ঘোষ তিনি চ্যালেঞ্জ করছেন যে তাকে কাগজ দিক। নির্বাচন কমিশনার তিনি যে থাকতে পারবেন না, তাকে কাগজ দিক। আর নির্বাচন কমিশনের তো একটা নির্দেশ জারি করে তাকে কাগজ দিতে যাবে কেন? তার যেখানে দল আছে, যারা দল প্রতিনিধিত্ব করে নির্বাচন কমিশনার দপ্তরে, তাদেরকে বলে দিয়েছে, তাদের মিটিং হয়েছে সর্বদলীয়, সেখানে এগুলো ঘোষণা হয়েছে, সেখানে এখানে সিদ্ধান্ত রয়েছে, তাদের কেন কাগজ দিতে যাবে? দেখা যাচ্ছে যে একটা ঘোটালা পাকাবার কি চেষ্টা, এটাই প্রশ্ন উঠছে। যেভাবে হিয়ারিং হচ্ছে, বয়স্ক লোকেরা এসছে, অনেক তারা ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। ইআরও তিনি নিজে বলছেন যে আমি বলেছি বারণ করতে, তবে ইআরওদের বলার মধ্যে কি কোনো ভয়ভীতি আছে যে তারা সরাসরি তারা বের করে দিচ্ছেন না কেন? দেখো সকালবেলাও কিন্তু এখানে উত্তেজনা একটা হয়েছিল, BLO ঢোকা নিয়ে বের করে দিয়েছেন, ঘরে তারা ছিলেন বের করে দিয়েছেন। আবার এই কেন্দ্রে BLA উপস্থিতি, দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, যারা ভোটার আছে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এবং এই ভেতরে কাজ হচ্ছে। ইআরও ভেতরে তারা কাজ করছেন, যাদের হিয়ারিং শুনছেন। তবে অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেটা একটা সিস্টেম আছে
যে যেখানে একটা সিস্টেম, যেমন ধরো বুথের ভেতরে যে সিস্টেম, এখানে সেই সিস্টেম মেনটেন করা হচ্ছে, যে এই বুথে তিনি কাউকে প্রভাবিত করতে পারবেন না কোনো গাইডলাইন রাজনৈতিক রয়েছে, নেতৃত্ব। একটা স্পষ্ট গাইডলাইন রয়েছে এবং সেই গাইডলাইনে মেনশন করা রয়েছে যে কারা কোথায় থাকবেন কোথায় থাকবেন না। তারপরেও সেটা পেরিয়ে, সেটাকে এড়িয়ে কেন তারা পৌঁছে যাচ্ছেন সেটাই এখন বোঝা যাচ্ছে না। প্রশ্ন থাকছে, তুমি নজর রাখো। ধন্যবাদ। বিএলএ যিনি ছিলেন উনি প্রথম থেকে ছিলেন, আপনারা আমরা বুঝতে পারিনি উনি বিএলএ। উনি যখন এসে এখানে আলাপ করাচ্ছেন আপনাদের সাথে, তখন বুঝতে পেরেছি উনি বিএলএ। ইয়ারো স্যারের কাছে রিপোর্ট করেছি। কিসে রিপোর্ট করেছে? বাই পয়েন্ট। তারপরে ঢুকছে কি? তারপরে ঢুকতে কি করে, এই তো ঘটলো তো। উনি এখনো আমাকে কোনো ইনস্ট্রাকশন দেননি। দেখলাম তো আপনার মোবাইলে ধরা পড়েছে, তো ক্যামেরায় ধরা পড়লো তো আপনার সাথে কথা বলছে, এই অবধি আর কি কথা বলছি। উনি তো আমাকে বলছেন যে ভাড়াবান বলা আছে, আপনি রিটার্ন অর্ডার দেখান, ওটাই আমাকে বলছেন। তা আপনাকে তো চেস করছে। হ্যাঁ, তাই বললাম তো। না, এখানে কি করছে আপনাকে? হ্যাঁ, আপনাকে কি বললো, কি চেস করছে? ওই কথাই বলছেন। কি বলছেন? যে আপনি রিটার্ন অর্ডার দেখান। তা আমাকে রিটার্ন দেখানোর জন্য তো আমার ইয়ারো সাহেবকে বলতে হবে। এখানে এসছে, আমাকে বলেছে আসতে, আর এখানে এনেতে আমাদের পার্টির ওখান থেকে আমাদের বিএলএ যে বলেছে, বিএলএ হয়েছি আমাদের তৃণমূল কংগ্রেস। এর মধ্যে ঢুকতে পারে না, বিএলএ 2 আমরা আমাদের কালকে মিটিংয়ে বলেছিল যে আপনারাও থাকতে পারেন বিএলওর সাথে, সেই জন্যই মিটিংয়ে বলেছিল। কালকে আমাদের প্রেমচাঁদ ভবনে মিটিংয়ে ভার্চুয়াল মিটিং হয়েছিল, অভিষেক ব্যানার্জি বলেছিলেন, তাই আমরা বিএলওর সাথে ভার্চুয়াল মিটিং হয়েছিল। অভিষেক ব্যানার্জি বলেছে বিএলএ 2 আপনারা থাকবেন বিএলওদের সাথে, তাই আছি। কাজ করছেন এখানে? আমি এই ওনাদেরকেই হেল্প করছি একটু। অভিষেকের নির্দেশের পরে তৃণমূলের বিএলএর এসআইআর এর শুনানি কক্ষে ঢোকার চেষ্টা, বাধা দিলে কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসা। বর্ধমানে জেলা শাসকের দপ্তরে এ নিয়ে উত্তেজনা। একবার শোনাই আপনাদের। আপনি আমাদের সার্কুলার কোনো কাগজপত্র উল্টো পাল্টা চাইলে আমাদের মনোতোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাই মনোতোষের কাছে। মনোতোষ, বর্ধমানে জেলা শাসকের দপ্তর দেখতে পাচ্ছি, সেখানে একটা উত্তেজনা হচ্ছে, ঠিক কি কারণে উত্তেজনা শুরু হয়, কি ঘটনার এখন কি অবস্থা সেখানকার? দেখো, তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 তারা হঠাৎই চলে আসেন এই যে পূর্ব বর্ধমান জেলা শাসকের যে দপ্তর, এই দপ্তরের ভিতরে কিন্তু এসআইআর এর শুনানি চলছে এবং হঠাৎই যারা তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 তারা এখানে চলে আসেন এবং তারা এখানে ভেতরে যারা শুনানি কক্ষের ভেতরে যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে চলে যান এবং তাদের যেটা দাবি যে তাদের এখানে থাকতে দিতে হবে, এখানে ঢুকতে দিতে হবে, এই দাবি তারা জানান। যদিও যারা এখানে আধিকারিক রয়েছেন তারা সেই সময় তারা যেটা জানাচ্ছেন যে এই শুনানি কক্ষে কোনো বিএলএ এখানে প্রবেশ করা যাবে না এবং এই বিষয়ে যদি কিছু জানা না তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু এই ঘটনার পরেই যারা তৃণমূল কংগ্রেসের বিএলএ ছিলেন তারা কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েন, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, বচসা শুরু হয়। যারা এখানে যারা শুনানি কক্ষে যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তারা দাবি জানাতে থাকেন যে তাদের নোটিশ দেখাতে হবে যে কী কারণে তাদের এখান থেকে এখানে তারা থাকতে দেওয়া হচ্ছে না এবং এই নিয়ে এখানে কিন্তু বচসা শুরু হয়, একটা উত্তেজনা শুরু হয় এবং এখান থেকে যারা বিএলএ 2 ছিলেন তারা সরাসরি চলে যান AROর কাছে দেখা করতে এবং তার কাছে কারণ জানতে চান যে কী কারণে তাদের থাকতে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে নোটিশ দেখাতে হবে, এই দাবি তারা বারবার জানাতে চান এবং দাবি জানাতে জানেন তারা যেটা জানাচ্ছেন যে তারা এখানে থাকবেন এবং এই নিয়ে কিন্তু এখানে কিন্তু একটা উত্তেজনা চলছে। ওখানে শুনানি কি চলছে? তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ তারা এখান থেকে শুনানি কি চলছে? দেখো, শুনানি কিন্তু স্বাভাবিক। দেখো, শুনানি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছে এবং এই ঘটনার পর যারা বিএলএ 2 ছিল তৃণমূল কংগ্রেস তারা এখান থেকে চলে যান এবং তাদের যেটা দাবি, মূল দাবি, তারা যেটা বারবার জানাতে থাকেন যে তাদের নোটিশ দেখাতে হবে, অন্যথা তাদের এখানে থাকতে দিতে হবে শুনানি কক্ষের ভিতরে। ধন্যবাদ মনোতোষ। যে হেয়ারিং হচ্ছে সেই হেয়ারিংয়ে আমরা উপস্থিত থাকবো না কেন? আমরা যখন সমস্ত নোটিশ বা ফর্ম বাড়ি বাড়ি বিএলওদের সঙ্গে আমরা থেকে যখন দিতে পারলাম, আমরা যখন তাদের বাড়ি চেনাতে পারলাম, আমরা যখন তাদের সঙ্গে ফর্ম কালেক্টেড করতে পারলাম, তাহলে আমরা সমস্ত কিছু করার পরে আমাদের এই ভিতরে বিএলএ 2 থাকার অধিকারটা থাকবে না কেন? বুঝতে পারলেন না? কাজ করেছি, নির্বাচন কমিশন আমাদের অ্যাপয়েন্ট করেছে, তাহলে আমরা আমাদের মানবিক স্বার্থে হোক এবং যেসব পরিষেবা দেওয়ার স্বার্থে হোক আমরা এখানে থাকতে পারবো না, এটা আপনাকে বলতে হবে। তো উনি বললেন যে দেখুন, এর অধিকারী আমি নই, আমাদের কোনো নেই, আমাদের কাছে নোটিশ আসেনি এরকম কিছু। আমাদের এখানে যেটুকু নোটিশ এসছে, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের থাকতে পারবো না, এই নোটিশটা কি আপনার কাছে আছে? আপনি আমাকে থাকতে দিচ্ছেন না যখন। বলে আপনি কমিশন 2 সঙ্গে কথা বলুন, আমার কথা বলার কোনো অধিকার নেই।
82 বছর বয়সের লোক, সে মানুষটাকেও সেই লাইনে দাঁড়াতে হচ্ছে হুইল চেয়ারে এসে। আমরা তাই পরিষ্কারভাবে মানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আমাদেরকে জানাতে বলেছি। আমাদেরকে সময় নিয়েছেন এসডিও সাহেব, যদি সময় কি হয় দেখি, তার পরবর্তী পদক্ষেপ আমরা তখন গ্রহণ করব। তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেখানে BLA 2 বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে তাদের থাকার কোনো প্রয়োজন নেই, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসই অবৈধ নথি তৈরি করে এই রাজ্যে ভুয়ো ভোটার তৈরি করে তারা ক্ষমতায় আছে, এটা আমরা দেখেছি। তাই নির্বাচন কমিশন যাতে ওই ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে না পারে, তার জন্য তাদের শুনানি পর্বে বিভিন্ন বিডিও অফিসে যে ঝামেলা করছেন, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। এসআইআর শুনানিতে BLA 2দের রাখার দাবি তৃণমূলের। ফের শুভেন্দুর মুখে রাষ্ট্রপতি শাসন। তৃণমূল এসআইআরে বাধা দিলে ভোটার তালিকা প্রকাশিত হবে না। ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট হবে না, আর ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। ইলেকশন কমিশন বুঝবে তো গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেঁটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। অতএব ভাইপো বাবু, আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন, আমাদের দায় নেই। রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। শুনানিতে BLA 2দের রাখার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তার বক্তব্য, তৃণমূল এসআইআরে বাধা দিলে ভোটার তালিকা প্রকাশিতই হবে না এবং আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, তৃণমূল এসআইআরে বাধা দিলে ভোটার তালিকা প্রকাশিত হবে না, ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট হবে না এবং ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলছেন শুভেন্দু অধিকারী। আপনার বক্তব্য। শুভেন্দুবাবু প্রথম দিন থেকে এটাই বলে যাচ্ছেন উনি রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতায় আসতে চান। বারবার ভুলে যাচ্ছেন এই বাংলার মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি যদি করার সাহস তারা দেখাতে পারে, বাংলার মানুষ তাহলে বুঝিয়ে দেবে বিজেপি কাকে, মানে বিজেপির অস্তিত্ব এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। এখন শুভেন্দুবাবুরা কি করবেন সেটা তাদের ব্যাপার। স্বাভাবিকভাবেই তারা গণতন্ত্র মানে না, তারা সংবিধান মানে না। এফআইআর এর কোনো বিরোধিতা করা হচ্ছে না। যে পদ্ধতিগুলো নিয়ে আপত্তিজনক সেই পদ্ধতিগুলো নিয়ে গণতান্ত্রিক উপায়ে তার বিরোধিতা করা হচ্ছে এবং আন্দোলন করা হচ্ছে। সেই অধিকার তো আমাদের সংবিধানে আছে। তারা তাদের পছন্দ মতো না হলেই রাষ্ট্রপতি শাসন জারি করার যে হুমকি, বাংলার মানুষ এই হুমকিকে তাদেরকে বুঝিয়ে দেবে আগামী দিনে এই হুমকির ফল কি হয়। বেশ, ধন্যবাদ। কমিশনের পর্যবেক্ষক সেই মুরুগানকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ। মগরাহাট 2 ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ। বিডিও অফিসের ভিতরে নথি দেখছেন মুরুগান, বাইরে বিক্ষোভ। এর আগেও সেই মুরুগানকে ঘিরে বিক্ষোভ। কেন শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না BLA 2? বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে কেন শুনানি নয়? একাধিক প্রশ্ন তুলে সেই মুরুগানকে ঘিরে বিক্ষোভ ভোটারদের একাংশে। শুভেন্দু রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। শুভেন্দু, আমরা দেখলাম সেখানে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছিল এই কমিশনের পর্যবেক্ষককে ঘিরে। এখন কি অবস্থা ওখানকার? দেখো, সিরাটলের পর মগরাট 2 নম্বর ব্লক অফিসের সামনে যখন ভিডিওর সঙ্গে সেই সময় কিন্তু কয়েকটা মহিলা ভিডিও অফিসের বাইরে তারা বিক্ষোভ দেখায়। তারা বলছে যে তারা সাধারণ ভোটার, কিন্তু যদিও কিন্তু নির্বাচন কমিশনের তরফে বা পুলিশ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হচ্ছে তারা তো সবাই তৃণমূলের কর্মী সমর্থক। তাদের একটাই দাবি যে BLO 2দেরকে কেন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এই হিয়ারিং সেন্টারে। এছাড়াও এই যে সমস্ত প্রবীণ এবং বয়স্ক ভোটার তাদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের যে হিয়ারিং করার কথা সেটা কেন এখনো পর্যন্ত শুরু করা হয়নি। এই দাবিতে তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের বিশেষ অবজারভার
মরুভূমি তিনি চলে এসেছেন মগরাট 2 নম্বর ব্লকের ITI কলেজে, সেখানে একটি হিয়ারিং সেন্টার রয়েছে, সেখানে তিনি কিন্তু খতিয়ে দেখছেন। সেই ছবি কিন্তু সরাসরি তোমার দেখাতে পাচ্ছি যে তিনি খতিয়ে দেখছেন, মাইক্রো অবজারভারদের সঙ্গে কথা বলছেন, বিএলওরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, ভোটারদের কোনো সমস্যা হচ্ছে কিনা, নথি যাচাইয়ের ক্ষেত্রে কোনো অর্থাৎ সমস্যা সেখানে হিয়ারিং চলছে, তাই তো? পাশাপাশি এই হিয়ারিং সেন্টারে কিন্তু হিয়ারিং চলছে এই মুহূর্তে। এই হিয়ারিং সেন্টারে কিন্তু তিনি সরাসরি দাঁড়িয়ে রয়েছে এবং কথা বলছেন একেবারে মাইক্রো অবজারভারদের সঙ্গে সরাসরি। এবং শুভেন্দু, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, শোনাই আপনাদের। তাও বুঝুক যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা কেমন করে হয়। যদি শুনানিতে এই অবস্থা হয় তাহলে নির্বাচনটা কেমন হবে, এর থেকে তো পরিষ্কার দিনের আলোর মতো। এতেও যদি নির্বাচন কমিশন মানে ঘুরে না দাঁড়ায়, রুখে না দাঁড়ায়, তাহলে যে নির্বাচন কেমন হবে সেটা আপনারা বুঝতেই পারছেন, আমরাও বুঝতে পারছি। ঠিক হয়েছে, আরো ভালো করে হোক, আমাদের কোনো আপত্তি নেই। বিক্ষোভ তো দেখাবেই মানুষ। মানুষকে অযথা যেভাবে হয়রানি করা হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, তাহলে মানুষ ক্ষুব্ধ হবেন না? তাহলে 80 বছর বয়সকে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত মানুষকে হেয়ারিং এ ডেকে আনা হচ্ছে, অথচ ভোট দেওয়ার সময় এমন প্রভিশন আছে তারা ভোট দিতে পারেন বাড়িতে বসে। তাহলে এখন কেন এই হেনস্থা হতে হচ্ছে? এইবার বাংলার মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেটাই স্বাভাবিক। এই ক্ষোভ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, এই ক্ষোভ তো মানুষ দেখাবে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। এবার আরো একটা শুনানি কক্ষের ছবি আপনাদের দেখাবো। সেখানে এসআইআর শুনানি কক্ষে ঢুকে পড়লেন তৃণমূলের বিএলরা। মেদিনীপুরের জেলা শাসক অফিসে বন্ধ এসআইআর শুনানি। শুনানি চলাকালীনই শুনানি কক্ষে তৃণমূলের বিএলরা। ছবিটা দেখুন। ইসলাম এরিয়া থেকে বহু গৃহবধূ যারা আসছে, ধরুন কাউকে সাপোজ ওখানে বলতে ওয়ারিসান সার্টিফিকেট, যে ছবি দেখছেন আপনারা, বিএলএরা ঢুকে পড়েন শুনানি কক্ষে এবং তার জন্য বন্ধ হয়ে যায় শুনানি। প্রায় 1.5 ঘন্টা মতো সাধারণ মানুষজন তারা দাঁড়িয়ে থাকেন লাইনে, চরম ভোগান্তি। কেন? কারণ বিএলএরা শুনানি কক্ষে ঢুকে পড়ে এবং সেই নিয়েই চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষজনের। ছবিটা দেখুন। ইসলাম এরিয়া থেকে বহু গৃহবধূ যারা আসছে, হিয়ারিং পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বুথের যে মানুষজন যারা আফটার 60 ধরুন বয়স্ক বা অসুস্থ, তাদের সাথেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদের বাড়ির লোকদেরকে ঢুকতে দিচ্ছে না, নানা রকম প্রবলেম সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। সেই কারণে আমাদেরকে যাতে বিএলএ 2দেরকে ভিডিও ঢুকতে না দেওয়ার জন্য আমরা যে প্রবলেমটা আমরা জানিয়েছিলাম, তো এসডিও ম্যাডাম এসেছেন এবং এসডিও ম্যাডাম বলেন যে ওনার কাছে কোনো লিখিত দরখাস্ত না আসা পর্যন্ত উনি নাকি লিখিত অর্ডার না হলে আমাদের কাউকে ঢুকতে দেবে না ভোটার ছাড়া। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, দেবব্রতের সঙ্গে সরাসরি কথা বলবো। দেবব্রত, এরকম ঘটনা কেন ঘটছে? একটা শুনানি চলছে, স্মুথলি সেটা হবে, তা না হয়ে বিএলএরা পৌঁছে যাচ্ছে, শুনানি কক্ষে ঢুকে যাচ্ছে, সাধারণ মানুষজন তাদেরকে অপেক্ষা থাকতে হচ্ছে, 1.5 ঘন্টা ধরে তারা দাঁড়িয়ে থাকছেন, কেন? দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া খুব কষ্টদায়ক। কেন? গতকালকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক করছিলেন, তারপরে কিন্তু বিএলএদেরকে বলেছিলেন, বিএলএ 2দেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শুনানি কক্ষে আসার জন্য। তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে সেজন্যই বিএলএ 2রা এসেছিলেন এবং তার আসার পরে যখন শুনানি কক্ষে তারা চলে যায়, তার ফলে কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শুনানি কক্ষ। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমি ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে, যদিও এই মুহূর্তে কিন্তু শুনানি শুরু হয়েছে। যে সহায়তা ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প থেকে যারা শুনানিতে এসেছেন ভোটাররা, তাদেরকে টোকেন দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাদে শুরু হলো এই শুনানি শুরু হয়েছে। যদিও ইতিমধ্যে যারা বিএলএ 2রা এসেছিলেন, এখানে তৃণমূলের যারা এসেছিলেন বিএলএ 2রা, তাদেরকে ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তারা চলে গেছেন বলা যেতে পারে। এবং তার ফলে প্রশাসনিক যে তৎপরতা ছিল, সেই তৎপরতা অনুসারে কিন্তু এরপরে পর্যায়ক্রমে আবার প্রায় 1.5 ঘন্টা বলা যেতে পারে গ্যাপ দিয়ে তারপরে আবার নতুন করে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ। আজ খবরের দিকে আমাদের নজর রয়েছে। তো নিশ্চয়ই এসআইআর এর শুনানি চলছে, কিন্তু দিকে দিকে একটা হেনস্থার অভিযোগ উঠে আসছে। কারা হেনস্থার শিকার হচ্ছেন? বয়স্করা। হেনস্থার শিকার হচ্ছেন প্রবীণরা। শুনানির জন্য বেলতলা গার্লস স্কুলে 85 বছরের বৃদ্ধা অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে গিয়ে হাজিরা দিলেন এই বৃদ্ধা ভোটার। সুপ্রিয়,
রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই হিয়ারিং যখন থেকে শুরু হয়েছে চলছে, আমরা একের পর এক অভিযোগ যেমন পাচ্ছি, তার সঙ্গে আরও একটা ছবি খুব কমন পাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, অর্থাৎ যেখানে যেখানে হিয়ারিং চলছে সেখানে বয়স্ক মানুষরা তারা হাজিরা দিতে যাচ্ছে। বেলতলা গার্লস এই মুহূর্তে তুমি যে কেন্দ্রে রয়েছো, যেখানে শুনানি চলছে, সেখানকার ছবিটা কি ধরা পড়ছে? দেখো, নির্বাচন কমিশনের যে নির্ধারিত সময় সকাল 11টা থেকে সমস্ত জায়গাতে যে সমস্ত হিয়ারিং সেন্টারগুলিতে হিয়ারিং পর্ব চলছে, বেলতলা গার্লস হাই স্কুল, ভবানীপুর বিধানসভার অন্তর্গত এখানকার যে বাসিন্দাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছেছে তাদেরও হিয়ারিং পর্ব চলছে। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই পর্বটা যেমন চলছে। কিন্তু কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে অনিলা কয়াল, বছর 85 ওই বৃদ্ধা, বয়সের ভারে তার শরীর ঝুঁকে পড়েছে, তার ছেলে উত্তম কয়ালকে সঙ্গে নিয়ে সে অটোতে করে এই বেলতলা গার্লস হাই স্কুলের সামনে এসে দাঁড়ালেন। তারপর তিনি যেটা জানালেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে, যে হাঁটুর ব্যথাতে তিনি ভালোভাবে হাঁটতে পারেন না, দিন কয়েক আগে বাড়িতেই পড়ে গিয়েছিলেন, পায়ে ব্যথা পান, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে, বয়সের ভারে নুইয়ে পড়া শরীরকে সঙ্গে নিয়ে, তাকে ছেলেকে সঙ্গে নিয়ে কিন্তু এই বেলতলা হাই স্কুলে এসে পৌঁছতে হয়েছে। তার কারণ দিন কয়েক আগেই তার বাড়িতে পৌঁছেছে হিয়ারিংয়ের নোটিশ, অর্থাৎ সশরীরে হাজিরা দিতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে, যে কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এ ধরনের যারা প্রবীণ নাগরিক রয়েছেন বা যারা গুরুতর অসুস্থ রয়েছেন, তাদের যদি হিয়ারিংয়ের জন্য ডাক পড়ে বা নোটিশ যায়, সেক্ষেত্রে তাদের সশরীরে হিয়ারিং সেন্টারে আসতে হবে না, তাদের বাড়িতে কমিশনের প্রতিনিধিরা পৌঁছে যাবেন। কিন্তু এই যে অনিলা কয়াল, তার সঙ্গে যখন আমরা কথা বললাম, তাকে জানতে চাইলাম যে আপনাকে কেন আসতে হলো, আপনাকে কি কিছু বলা হয়নি যে আপনার বাড়িতে যাবে? তিনি বলেছেন যে তাকে বারবার বলে আসা হয়েছে যে অবশ্যই তাকে সোমবার, অর্থাৎ আজ বেলা 3:30-র মধ্যে এই বেলতলা গার্লস হাই স্কুল যেখানে হিয়ারিং চলছে সেখানে তাকে সশরীরে উপস্থিত হতে হবে। কিন্তু তার নিজের আসার কোনো রকম কোনো সাধ্য নেই, তাই নিজের ছেলেকে সঙ্গে নিয়ে একটি অটো ভাড়া করে ওই অসুস্থ শরীর নিয়ে তিনি কিন্তু পৌঁছেছিলেন এই বেলতলা গার্লস হাই স্কুলে। এবং কিছু সময় আগেই এখানকার যে হিয়ারিং পর্বের যে সমস্যা তৈরি হয়েছিল, অর্থাৎ ভোটার তালিকা সংক্রান্ত কিছু জটিলতা ছিল, সেই কারণেই তাকে সশরীরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সেই পর্ব শেষ করে তিনি কিন্তু আবার তার ছেলের সঙ্গে এখান থেকে চলে গেছেন। তবে কেন এই ধরনের হেনস্থা বা এই ধরনের প্রবীণ নাগরিক বা অসুস্থ যারা রয়েছেন তাদেরকে সশরীরে তাদের সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে এই হিয়ারিং সেন্টারগুলোতে পৌঁছতে হচ্ছে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সামনে উঠে আসছেই, তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয়, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ওই বৃদ্ধা কি বলছেন ঠিক একবার শোনাই আপনাদের। ভোটের কাগজের জন্য এক ভদ্রমহিলা গিয়েছিল, ছবি টবি দুদিন এক সপ্তাহ আগে তুলেছে, ফের পরশু দিনে গেছিল, বলে তোমাকে যেতে হবে, ডিসই দিতে এই কাগজগুলো দিয়েছে। আমি বললাম মা আমি তো হাঁটতে পারি না, বলে না তোমাকে যেতেই হবে ডিসই দিতে। চেক টেকনিক বেশি নেওয়া হয় না, বাঁদিকের পা এইটা পড়ে গেছিল, তো ওই হাঁটুটা একটু লেগেছিল, বেশি যন্ত্রণা করেনি, 1 মিনিট। প্রবীণ যারা রয়েছে তাদের অনেকেই হেনস্থা হতে হচ্ছে। এরকমই আরও একটা ঘটনা, 5,000 টাকা গাড়ি ভাড়া করে এসআইআর শুনানি কেন্দ্রে তিন জন বৃদ্ধা বয়সের ভারে নামতে পারছেন না গাড়ি থেকে, হুইল চেয়ারে করেও নামানো যায়নি। বারাসতের ছোট জাগুলিয়ায় চরম হেনস্থার ছবি। কেন বাড়িতে করা গেল না আপনাদেরটা? এ ব্যাপারে তো আমাদের কিছু বলবার নেই, কেন করা গেল না। এবার বিএলও এবং বিএলওর মাথার উপরে যারা আছেন তাদের নির্দেশেই হয়তো হয়নি, বাড়িতেই ভার্চুয়াল এটা হয়নি আমাদের। আমি পার্সোনালি বলেছিলাম কথা বিএলওর সাথে, যেহেতু আমার মায়ের এই কেসটা রয়েছে, উনি তো হাঁটতে পারেন না, তো কিন্তু বিএলও বলেছিলেন যে আসতেই হবে, না হলে নাম পরবর্তীকালে প্রবলেম হতে পারে, নাম বাদ হয়ে যাবে, তখন আরও সমস্যা। তো সেই কারণে আসতেই যেহেতু হবে, তাই জন্য যেভাবেই হোক, ক্যাব করে হোক গাড়ি করে হোক আসতে হবে। এবার নজর রাখি আমরা বেহালার পর্ণশ্রীতে। সেখানেও এই বৃদ্ধাদের হয়রানির ছবি। পা ফুলে রয়েছে অসুস্থ বৃদ্ধা, তা সত্ত্বেও তাকে আসতে হয়েছে শুনানিতে। 2002-এর তালিকায় নাম রয়েছে, তা সত্ত্বেও তলব শুনানিতে। এমনই দাবি করছেন এবং অভিযোগও করছেন অসুস্থ ঝর্ণা দত্ত। বিভিন্ন জায়গায় বৃদ্ধারা যারা এই হিয়ারিংয়ে হাজির হচ্ছেন তাদের তরফ থেকে একটাই অভিযোগ হচ্ছে, কেউ হয়তো অসুস্থ, কারোর পা ফোলা রয়েছে, কারোর পা ভেঙে গিয়েছে পড়ে গিয়ে, অর্থাৎ সেখানে হিয়ারিং সেন্টারে পৌঁছতে তারা রীতিমতো অপারগ, কিন্তু তবুও তাদেরকে সেখানে পৌঁছতে হয়েছে। এরকমই আরেক অভিযোগ আসছে বেহালার পর্ণশ্রী থেকেও। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সৌভিকের কাছে চলে যাই। সৌভিক,
একদমই তাই। দেখো, এটা হচ্ছে 131 নম্বর ওয়ার্ড। 131 নম্বর ওয়ার্ডের এটা পণ্যশ্রী বিদ্যামন্দির স্কুল। সেই পণ্যশ্রী বিদ্যামন্দির স্কুলেই কিন্তু বহু মানুষজন হিয়ারিংয়ে এসছেন এবং তার মধ্যে একজন এসছেন ঝর্ণা দত্ত। আমি একবার দেখাবো, প্রায় 80-র কাছাকাছি বয়স। তার পায়ে ব্যথা রয়েছে, পা ফুলে রয়েছে বার্ধক্যজনিত কারণে, কিন্তু তাকে হিয়ারিংয়ে আসতে হয়েছে। তার ছেলে নিয়ে এসছে এবং এখানে ব্যবস্থাপনা করা হয়েছে অটোর। বৃদ্ধ মানুষদের এখানে নিয়ে আসা হচ্ছে, সেই অটো করে নিয়ে আসা হচ্ছে। কিন্তু যেহেতু তিনি অসুস্থ, তার সঙ্গে একবার কথা বলে নেব কতটা অসুবিধার মধ্যে তিনি এখানে এসছেন। আপনি কখন এসছেন এখানে? আমি ওই 12টার পরে। 2002 সালে ভোট দিয়েছিলেন আপনি? আমি ঠিক অতটা বলতে পারছি না এখন আমার সময়, কিন্তু 2000 হ্যাঁ ভোট দিয়েছি, কারণ আমার তো ভোটার কার্ডে নাম আছে। না, তাহলে হিয়ারিংয়ে কেন ডাকলো আপনাকে? তা তো বলতে পারবো না। যারা নাকি 2002 সালে দেয়নি তাদের ওই তো বললো, বাড়ি গেছিল শনিবার দিন 25 তারিখে গিয়ে বলে এলো আর কাগজ টাগজ দিয়ে আমার কতটা অসুবিধা হচ্ছে এখানে আসতে? আপনার তো দেখলাম পায়ে পা ফোলা সব। হ্যাঁ আছে, আমি এই শাড়ি পরতে পারি না, তারপরে আমার একটু অসুবিধা, এই রিক্সা ওঠা নামা ধরে ধরে করতে হয়। মানে আসতে কি অসুবিধাই হয়েছে? অসুবিধা হ্যাঁ, ওই রাস্তায় যেটুকু ঝাঁকানি লাগছে রাস্তায় যেতে বাম্পারে, তো তখন একটু কষ্ট হয়, কোমরে লাগে ঝাঁকানিটা। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বয়স্ক মহিলা তিনি এসছেন। আমি এখানকার যিনি কাউন্সিলর রত্না চ্যাটার্জির সঙ্গে সরাসরি কথা বলে নেব। বহু বয়স্ক মানুষজন দেখলাম এসছেন এবং আপনাদের তরফ থেকে কী ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য? আমরা এখানে 3টে অটো রেখেছি। আজকে 3টে পার্টে আমার এখানে হিয়ারিং শুরু হয়েছে, 3 নম্বর, 16 নম্বর, 17 নম্বর। তো যে সমস্ত মানুষ খুব বয়স্ক, বাড়ি থেকে আসতে কষ্ট, তাদেরকে আমরা অটো করে নিয়ে আসছি, নিয়ে এসে হিয়ারিংয়ে বসিয়ে আবার তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। কিন্তু প্রবলেম যেটা হলো যে ইলেকশন কমিশনের ভুলে 2002 সালে নাম আছে এবং যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছে তাতে 2002 সালের সমস্ত ডিটেলস দেওয়া সত্ত্বেও এই ধরনের বয়স্ক মানুষদের নো ম্যাপিংয়ে নাম এসছে। কী কারণে এসছে, কেন এসছে আমরা বলতে পারবো না, কারণ ওনাদের সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও এনাদেরকে এত কষ্ট করে হিয়ারিংয়ে আসতে হচ্ছে। শুধু উনি নয়, আপনারা ওনাকে কাছে পেয়ে গেছেন, তাই এরকম বহু মানুষ আসছে যারা 2002-এর সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও কিন্তু তাদের নো ম্যাপিংয়ে নাম এবং তাদেরকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে নাম রয়েছে 2002-এ, নো ম্যাপিংয়ে যেহেতু নাম নেই, তার জন্য কিন্তু এই বৃদ্ধ বয়স্কদের সবাইকে ডাকা হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে তারা পড়ছে। এবং যদিও এখানকার স্থানীয়ভাবে কিন্তু এখানে অটোর ব্যবস্থা করা হয়েছে, যারা বৃদ্ধ মানুষজন যারা বাড়ি থেকে মূলত আসতে পারছে না তাদেরকে কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। এবং শুধুমাত্র যে এই একজন ঝর্ণা দত্ত এমনটা নয়, এরকম বহু বয়স্ক মানুষ তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসছিলেন এবং সবারই একটাই সমস্যা যে 2002 সালে তাদের নাম থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কিন্তু সেই হিয়ারিং চলছে। আমি একবার দেখাতে বলবো যে একেবারে ভিতরে কিন্তু স্থানীয় থানা, পণ্যশ্রী থানার পুলিশজন রয়েছে এবং বহু মানুষজন তারা কিন্তু সকাল থেকে ভিড় করে রয়েছে। যেমনটা তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশন মতো তারা কিন্তু আসছে এই হিয়ারিংয়ে এবং সেই হিয়ারিংয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং লাইন দিয়ে মানুষজন রয়েছে। শুনানি চলছে, হিয়ারিং চলছে। শহর কলকাতা থেকে জেলা সর্বোচ্চ ছবিটা কোথাও না কোথাও গিয়ে একই রকম। ওই প্রবীণ, অসুস্থ তাদেরকে আসতে হচ্ছে এসআইআর ক্যাম্পে হাজিরা দিতে। বিশেষভাবে সক্ষমদের তাদেরকেও আসতে হচ্ছে ক্যাম্পে। শুনানি নিয়ে হয়রানির ছবি বর্ধমান শহরেও। পাঁজা কোলা করে এই শুনানিতে আনা হলো বিশেষভাবে সক্ষমকে। এই ছবিও দেখতে হচ্ছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কথা বলবো মনতোষ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। মনতোষ, ঠিক কিভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছেন বিশেষভাবে সক্ষম যারা বৃদ্ধ প্রবীণরা রয়েছেন, কি বলছেন তারা? দেখো, অনেকেই সমস্যার মধ্যে পড়ছেন এবং যে ছবিটি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, শঙ্কর চৌধুরী নাম, বর্ধমান শহরের 182 নম্বর পার্টির তিনি বাসিন্দা। তিনি যেটা জানাচ্ছেন, এলাকার লোকজন যেটা জানাচ্ছেন যে তিনি 90% শারীরিক প্রতিবন্ধী এবং তার পরিবারের কেউ নেই, বাবা মা মারা গিয়েছেন এবং তাকে দেখাশোনা করেন পাড়ার লোকজন এবং তিনি তার আত্মীয়র বাড়িতে থাকেন। পাড়ার আশেপাশের লোকজন তারা দেখাশোনা করেন এবং আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু একাধিকবার বিষয়টি নিয়ে জানিয়েছেন, বিএলওকে জানিয়েছেন যে উনি শারীরিক প্রতিবন্ধী, উনি কোনোভাবেই যেতে পারবেন না এসআইআর কেন্দ্রে। যদি বাড়িতে এসে তার এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাহলে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা তাহলে ভালো হয়। কিন্তু এলাকার লোকজন যেটা অভিযোগ করছেন যে এরপরেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনোরকমভাবে যোগাযোগ করা হয়নি এবং স্থানীয় লোক বাসিন্দারা তারা একটু টোটোয় করে তাকে এখানে নিয়ে আসা হচ্ছে। ঠিক এই যে কেন্দ্রের বাইরে আমি
রয়েছে, এখানে শুনানি চলছে এবং একটি টোটোতে করে নিয়ে আসা হচ্ছে। এবং আরও যেটা অভিযোগ যে এখান থেকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে শুনানি কেন্দ্রের ভেতরে, তখন এখানে কোনো স্ট্রেচারে পর্যন্ত ব্যবস্থা নেই, তাকে কোলে চাপিয়ে তাকে শুনানি কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে হচ্ছে এবং চরম হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় মানুষজন, যারা বয়স্ক মানুষজন তারাও হয়রানির শিকার হচ্ছেন এবং এই ধরনের প্রতিবন্ধী মানুষজন তারা এখানে আসছেন, তারাও কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। একদম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে তাদের, অবশ্যই বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ। আর এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাবো, আরো একবার পিসিআরকে বলবো সেই ছবিটা দেখাতে। প্রবীণ অসুস্থ হলেও তাদেরকে এসআইআর ক্যাম্পে হাজিরা দিতে আসতে হচ্ছে। বর্ধমানের যে ছবি আমরা দেখলাম, বিশেষভাবে সক্ষম তাদেরকে আসতে হচ্ছে ক্যাম্পে। শুনানি নিয়ে হয়রানির ছবি, পাজা খোলা করে শুনানিতে আনা হলো বিশেষভাবে সক্ষমকে। ক্যাম্পে হুইলচেয়ার না থাকায় ক্ষোভ পরিবারের। ক্যাম্পে একটা হুইলচেয়ারের ব্যবস্থা কেন নেই সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। একে তো তাদেরকে আসতে হচ্ছে ঠিক এইভাবে, তাদেরকে কোলে করে নিয়ে আসা হচ্ছে, বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি তাকে নিয়ে আসা হচ্ছে এরকমভাবে, কিন্তু তারপরেও ক্যাম্পে হুইলচেয়ার একটা মিনিমাম একটা ব্যবস্থা কেন নেই সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে বিশেষভাবে সক্ষমদের, চরম হয়রানির সম্মুখীন হতে হচ্ছে যারা প্রবীণরা রয়েছেন। এবং শহর কলকাতা থেকে জেলা সর্বত্রই আমরা বেশ পরপর একের পর এক ছবি দেখাচ্ছি। এই দেখুন এই মুহূর্তে যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বারাসত, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, আরামবাগ, কাটোয়া, শহর কলকাতাতেও আমরা দেখেছি একের পর এক জায়গায় এই ছবি দেখা যাচ্ছে যেখানে বৃদ্ধরা রয়েছে, প্রবীণরা রয়েছে, বিশেষভাবে সক্ষমরা রয়েছে, তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোথাও কোথাও তো ওই মিনিমাম যেটুকু প্রয়োজন রয়েছে, অর্থাৎ ক্যাম্পে একটা হুইল চেয়ার, সেটার অবধি ব্যবস্থা নেই। যে ছবি এক্ষুনি আপনাদের দেখাচ্ছিলাম, বারাসতে আপনারা দেখলেন তিনজন বৃদ্ধা, তারা গেছেন তো বটে কিন্তু তারা নামতেই পারলেন না তাদের গাড়ি থেকে, এরকম পরিস্থিতি সর্বত্র। কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন একের পর এক TV9 বাংলায় আমরা দেখাচ্ছি হিয়ারিং চলছে এবং প্রত্যেক দিন আমরা দেখাচ্ছি যে এরকমই ছবি সামনে আসছে বারবার করে। শহর কলকাতা থেকে জেলা, জায়গায় জায়গায় আমরা দেখাচ্ছি যে আপনাদেরকে ছবিটা একই রকম। এসআইআর শুনানিতে বয়স্কদের ভোগান্তি, এসআইআর শুনানিতে যারা বিশেষভাবে সক্ষম তাদের ভোগান্তি। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কাটোয়া, চুঁচুড়া, চণ্ডীতলার হুগলি, মানে হুগলি চণ্ডীতলার সমস্ত জায়গাতেই এই একই ছবি দেখা যাচ্ছে। বিশেষভাবে সক্ষম তাদের জন্য কোথাও কোথাও হুইল চেয়ারটুকু রাখা নেই এবং পাঁজা কোলা করে, আপনারা দেখতে পাচ্ছেন পাঁজা কোলা করে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে। নদিয়ার ছবি দেখুন, আরামবাগ, কাটোয়া, বারাসত, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, শহর কলকাতা, সর্বত্র শুনানির ক্ষেত্রে এই ছবি দেখা যাচ্ছে যেখানে ভোগান্তির শিকার হতে হচ্ছে বয়স্কদের, বিশেষভাবে সক্ষম যারা রয়েছে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসআইআরে যখন একদিকে শুনানি চলছে, অপরদিকে এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ করা হচ্ছে। হাওড়ার আমতায় হৃদরোগে আক্রান্ত হয়ে জামাত আলী মৃত্যু, শুনানির তলবে আতঙ্কে মৃত্যু, এমনই অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে। আপনাদের আরও একবার জানাই, এই যে এসআইআরে আপনারা দেখছেন শুনানি চলছে, সেই শুনানির ছবিও প্রতি মুহূর্তে ছবি আপনাদের সামনে যেমন আমরা তুলে ধরছি, তার পাশাপাশি এসআইআরের আতঙ্কে মৃত্যুর অভিযোগ করছে পরিবার। এবং আপনারা জানেন যে যখন এই এসআইআর শুরু হয়েছিল, এসআইআর প্রক্রিয়ার পরে এসআইআরের আতঙ্কে মৃত্যু হয়েছে, এরকম বেশ কিছু অভিযোগ এসেছিল। এই এসআইআরের এখন হিয়ারিং চলছে, তখনও আবারও সেই একই অভিযোগ উঠছে। এবং কি বলা হচ্ছে ওই জামাত আলী যার মৃত্যু হয়েছে তার পরিবারের তরফ থেকে, যে এসআইআরের শুনানিতে ডাক পেয়েছিল এই জামাত আলী এবং সেই ডাক পাওয়ার পরেই আতঙ্কে মৃত্যু হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে এই জামাত আলী পরিবারের তরফ থেকে। হাওড়ার আমতার ঘটনা, হাওড়ার আমতাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জামাত আলীর মৃত্যু হয়েছে এবং এই জামাত আলী পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে শুনানির তলব পেয়েছিল, এসআইআর যে হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ের তলব পেয়েছিল এবং সেই নোটিশ পেতেই আতঙ্কে মৃত্যু, এমনই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। কি বলা হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে একবার শোনাই আপনাদের। বলে তাহলে আমাকে কি নিয়েই চলে যাবে যে হাতে? বলি আমরা কি করে বলবো তোমাকে কি করে নিয়ে যাবে, আপনার 2002 সালের ভোট নেই, তোমাকে নিয়ে যেতে পারে কি না পারে আমরা ওইসব বলতে পারবো না। উনি বলেছে তাহলে আমাকে কবে নিয়ে যাবে? বলি কবে নিয়ে যাবে কি করে বলবো, হিয়ারিংয়ে? বলে আমাকে কি হিয়ারিংয়ে কি যেতেই হবে? বলি হ্যাঁ তোমাকে হিয়ারিংয়ে যেতেই হবে। উনি বললো তাহলে ঠিক আছে। বলে উনি কালকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আর 3:30টার সময় উনি ইন্তেকাল করেছে। সুপ্রদীপ রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুপ্রদীপ, ঠিক এই জায়গাটাই জামাত আলী পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন এবং সেই আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। দেখো, হাওড়া আমতার গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া, এই ব্রাহ্মণপাড়ায় হচ্ছেন শেখ জামাত আলী নামে এক ব্যক্তি, যার 2002 সালে কোনো ভোটার লিস্টে নাম ছিল না বলেই জানা যায়। যেটা বিএলওর কাছ থেকে জানা যাচ্ছে যে উনি বলেন যে আমাদের যে 2002-এর যে লিস্ট, সেই লিস্টে কোনো নাম ছিল না এবং সেই অনুযায়ী উনি ফর্মটা ফিল আপ করতে পারেননি। সেই এসআইআর নিয়ম অনুযায়ী যে
তথ্য অনুযায়ী যে আসার কথা সেটা হেয়ারিং এ ডাক আছে। আর গত শনিবারই বিএলওর তরফ থেকে তার বাড়িতে নোটিশ দেওয়া হয়। এবার নোটিশ দেওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন, এটা পরিবারের অভিযোগ। তারপর গতকাল রাত্রিতে তার মৃত্যু হয়, হৃদরোগে মৃত্যু হয়, এমনটাই পরিবার জানাতে। তবে পরিবারের তরফ থেকে মূলত যেটা অভিযোগ হচ্ছে যে এই এসআইয়ের হেয়ারিং এ ডাক পাওয়ার পর থেকেই সে আতঙ্কে ভুগতো এবং মনমরা হয়ে থাকতো। তার পরিবার তাকে সাহস দিল, কিন্তু কোনো রকম কিছু ও সাহস পায়নি এবং গতকাল হৃদরোগে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ যে এসআইয়ের আতঙ্কতেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। গ্রামের বানানে ভুল, শুনানিতে ডাক পড়েছে 82 বছরের বৃদ্ধ। জবুথবু অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির হয়েছে সেই বৃদ্ধা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গ্রামের বানানে ভুল এবং তাই জন্য শুনানিতে ডাক পড়েছে 82 বছরের বৃদ্ধা। জবুথবু অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন তিনি। নামের বানানে এসছে ভুল, আর সেই কারণে তার কাছে গিয়েছে নোটিশ। 82 বছর বয়স, মনা কুমার আমি দেখতে পাচ্ছি তিনি বসে আছেন এবং তার মেয়ে তাকে নিয়ে এসছেন। একটা এমনি সিলি মিস্টেক, ফোন এসেছিল আপনার কাছে, সেই নথিপত্র কি আজকে নিয়ে এসছেন? হ্যাঁ, নথিপত্র নিয়ে আসা হয়েছে এবং দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষ তিনি ধীরে ধীরে হেঁটে আজকে এতটা দূরে এসছেন এবং ভবানীপুর গার্লস যে স্কুলে সেখানে এসে তিনি সেই নথিপত্র জমা দেবেন। এবং সে তার যে মেয়ে জানালেন যে ফোন এসেছিল এবং ওই জন্য নথিপত্র নিয়ে আসার পরেই কিন্তু তার যে নামের ভুল, যেখানে বলা হচ্ছে যে ও আর এর এই ডিফারেন্সের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই মতো বয়স হলেও তাকে আসতে হয়েছে। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এসআইআর শুনানি চলছে, তার মধ্যেই আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সন্ধ্যায় বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আগামীকাল বিধানসভা ভোট নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক। সেদিনই আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ। সাংবাদিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দলীয় সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠক। মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর শুনানির মধ্যেই আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সন্ধ্যায় বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আগামীকাল বিধানসভা ভোট নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক। সেদিনই আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ। সাংবাদিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দলীয় সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠক। দেশের নির্বাচন নিয়ে বিজেপি পুরোপুরি তৈরি, আর তারই প্রস্তুতির কাজ চলছে। সব যেভাবে বিজেপি কাজ করে, নির্বাচন লড়ে, পুরো মেশিনারি রেডি করে। তো আমাদের বরিষ্ঠ নেতারা, তার মধ্যে মাননীয় অমিত শাহ তো প্রথম থেকেই পশ্চিমবাংলার পার্টি তার হাত দিয়েই বেড়েছে, তো তার সবসময় নজর আছে আর সব কাজে প্রথম থেকে এসে সামনে থেকে উনি নেতৃত্ব দেন। বর্ধমানে চুপির চড়ে যান, এখন গুচ্ছ গুচ্ছ সাইবেরিয়ান পাখি। আবার ভোট আসলেই ভোট পাখিরা আসে। तुम तो ठहर परदेसी साथ क्या निभाओगे, सुबह पहली गाड़ी से तुम तो लौट जाओगे। বাংলায় মমতাদি থেকে যাবে, বাংলায় অভিষেক ব্যানার্জি থাকবে, বাংলায় তৃণমূল থাকবে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখি, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী শ্রমিক বলা ভুল হলো আমার, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। চার্টার্ড ফ্লাইট থাকবে, স্পেশাল হ্যাঙ্গার তৈরি করা হবে দমদম বিমানবন্দরে, সাধারণ মানুষের ফ্লাইটে উঠতে অসুবিধা হবে। ওনারা আসবেন, ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে। ওই গতবার ডায়লগ দিয়েছিল 2 मई दीदी गई, लेकिन दीदी तो यहाँ रह गई। अमित शाह, नरेंद्र मोदी आप लोग चली गई, फिर 1.5 साल बंगाल वापस ना आई। এবারও তাই হবে। সকাল থেকে ভোটের রেজাল্টের দিন সকাল 8টা-9টার পরে টিকিট কাটা শুরু করবেন। আজ নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের পরই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। হিটকোর তত্ত্বাবধানে তৈরি হবে এই দুর্গাঙ্গন। এর জন্য ধার্য হয়েছে প্রায় 261 কোটি 99 লক্ষ টাকা। শিলান্যাসের পরেই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। হিটকোর তত্ত্বাবধানেই তৈরি হবে এই দুর্গাঙ্গন। নিউ টাউনে দুর্গাঙ্গন। আজ নিউ টাউনে এই দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাসের পরে শুরু হয়ে যাবে এই দুর্গাঙ্গন তৈরির কাজ। হিটকোর মূলত তত্ত্বাবধানেই তৈরি হবে এই দুর্গাঙ্গন। আর ইতিমধ্যে এর জন্য ধার্য হয়েছে প্রায় 261 কোটি 99 লক্ষ টাকা। আর শিলান্যাস আছে, শিলান্যাসের পরই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হয়ে যাবে। ইকো পার্কের কাছেই তৈরি হচ্ছে এই দুর্গাঙ্গন। এটা একটা আমাদের কাছে একটা হিস্টোরিক্যাল হেরিটেজ বলতে পারেন হয়ে যাচ্ছে। দুর্গাঙ্গন
দুর্গাপুজো বাঙালিদের কাছে বিষয়, তাকে সামনে রেখে এই অঙ্গন নানা বিষয়টা থাকবেন এবং আলোচনা হবে। 17 একর জমি এটাকে করা হয়েছে, সবটা রেখে খুব সুন্দর আধুনিকতার ব্যাপার হবে। দীঘার জগন্নাথ মন্দিরের পর এটা একটা প্রধান আকর্ষণ হবে এবং আমরা মনে করি এই বিষয়টা রাখে এবং আমরা মনে করি দুর্গাপুজো বাঙালির আন্তর্জাতিক স্বীকৃতি এনেছে। আমাকে দুর্গা থেকে আমাদের মুখ্যমন্ত্রী সারা পৃথিবীর কাছে বিশ্ব বাংলার বার্তাটা দিচ্ছে। ওরা জানে আমাদের মুখ্যমন্ত্রী বিরাট কোহলির মতো ব্যাট নামবে আর সেঞ্চুরি করবে, এটা নিয়ে কলকাতা। সুশোভন রয়েছেন আমার সঙ্গে, আমি একবার চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, দুর্গাপূজার ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে এই দুর্গাঙ্গনে, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। কখন হবে এই শিলান্যাস, কি জানা যাচ্ছে? দেখো 4টে থেকে 4:30টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন। আমি সেই মাঠেই রয়েছি। মুখ্যমন্ত্রী একেবারে যে অনুষ্ঠান মঞ্চ, আমার চিত্র সাংবাদিক কল্যাণ সেই ছবি দেখাচ্ছে যে এই যে অনুষ্ঠান মঞ্চ, এখান থেকে কিন্তু যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটাই কিন্তু হবে। আর স্বাভাবিকভাবেই এই যে 17 একর জমি, এই 17 একর জমিতেই মূলত দুর্গা পুজোর যে বিভিন্ন আঙ্গিক, তার শিল্পকলা, একেবারে পৌরাণিক যে কাহিনী, সেই সমস্ত কিছুই গড়ে উঠবে। আর এই জায়গাটা যেহেতু নজরুল তীর্থর একেবারে লাগোয়া জায়গা, তাই এই জায়গাটা মানুষের যারা 2027 সালের মধ্যে যেহেতু এটা কমপ্লিট হবে, তারপর যারা এখানে আসবেন তাদের যাতায়াতের জন্য সুবিধা কি, যে একেবারে যেহেতু এখানে নজরুল তীর্থ মেট্রো, যদি এখনো মেট্রো চালু হয়নি, কিন্তু মেট্রো চালু হলে কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে। তাই স্বাভাবিকভাবেই এই যে জায়গায় এর জন্য হিডকো বরাদ্দ করেছে 261,99,00,000 টাকা। আর এই 17 একর জমিতে কিন্তু দুর্গাঙ্গন তৈরি হবে। আরও একবার তোমাকে দেখানোর চেষ্টা করব যে মঞ্চ, সেই মঞ্চ একেবারে প্রস্তুত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর জন্য। সেখান থেকেই কিন্তু আজকে এই প্রকল্পে শিলান্যাস করবেন এবং তারপর আশা করা যায় 2027 সালের মধ্যে কিন্তু এই দুর্গাঙ্গন একেবারে তৈরি হয়ে যাবে, যা একেবারে নিউ টাউনে ঢুকলে নজরুল তীর্থের কাছাকাছি আসলেই কিন্তু দুর্গাঙ্গনকে সাধারণ মানুষ দেখতে পাবে। 2027 সালেই কিন্তু তা দেখার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সুশোভন। আর এই দুর্গাঙ্গনের শিলান্যাস নিয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারে নেই। এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। এদিকে আরো একটি সভার অনুমতি পেতে আদালতে বিজেপি। এবার মালদার চাঁচলে শুভেন্দুর সভার অনুমতি পেতে আদালতে আবেদন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরো একটি সভার অনুমতি পেতে আদালতে বিজেপি। এবার মালদার চাঁচলে শুভেন্দুর সভার অনুমতি পেতে আদালতে আবেদন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তী থেকে ডিটেলস জানবো। শ্রাবন্তী, দেখুন, এর আগেও দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যখন কোনো সভায় উপস্থিত বা মিছিলের অনুমতি চাইছেন, সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি। এদিনকে দেখা যাচ্ছে যে মালদার চাঁচলের ক্ষেত্রে তিনি যে অনুমতি চেয়েছিলেন, পুলিশকে অনুমতি দেয়নি। সেখানে একটি মিছিল হবার কথা রয়েছে। আজকের অবকাশকালীন বেঞ্চ বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি উদ্যোক্তারা। আগামী 31 তারিখ সেদিনকেও অবকাশকালীন বেঞ্চ রয়েছে। সেই বেঞ্চে এই মামলার শুনানি হবে। সেখানে পুলিশ কেন অনুমতি দেয়নি এবং পুলিশ আদৌ অনুমতি দেবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, ধন্যবাদ।